বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অন্যতম উপন্যাস শেষের পরিচয়। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে আসছি। আজকের উপন্যাসের পর্ব সংখ্যা 14 এবং উপন্যাস অংশ 15। সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সারদার ঘরে আসিয়া রাখাল বিছানায় বসিল। জিজ্ঞাসা করিল, ডেকে আনলে কেন? সারদা বলিল, যাবার আগে আর একবার আপনার পায়ের ধুলো আমার ঘরে পড়বে বলে। ধুলো তো পড়ল, এবার উঠি। এতই তারা? দুটো কথা বলবারও সময় দেবেন না? সে দুটো কথা তো অনেকবার বলেছ সারদা। তুমি বলবে, দেবতা, আপনি আমার প্রাণ রক্ষা করেছেন। 20-25 টাকা দিয়ে চাল ডাল কিনে দিয়েছেন। নতুন মাকে বলে বাকি বাড়ি ভাড়া মাপ করিয়ে দিয়েছেন। আপনার কাছে আমি কৃতজ্ঞ। যতদিন বাঁচব আপনার ঋণ পরিশোধ করতে পারবো না। এর মধ্যে নতুন কিছু নেই। তবু যদি যাবার পূর্বে আর একবার বলতে চাও বলে নাও, কিন্তু একটু চটপট করো, আমার বেশি সময় নেই। সারদা কহিল, কথাগুলো নতুন না হোক, ভারী মিষ্টি। যতবার শোনা যায় পুরনো হয় না, ঠিক না দেবতা? হ্যাঁ ঠিক, মিষ্টি কথা তোমার মুখে আরো মিষ্টি শুনোই, আমি অস্বীকার করি নে। সময় থাকলে বসে বসে শুনতুম, কিন্তু সময় হাতে নেই, এখনই যেতে হবে। গিয়ে রাঁধতে হবে? হ্যাঁ। তারপরে খেয়ে শুতে হবে? হ্যাঁ। তারপরে চোখে ঘুম আসবে না, বিছানায় পড়ে সারা রাত ছটফট করতে হবে না দেবতা? এ তোমাকে কে বললে? কে বললে জানেন? যে সারদা সংসারে কেবল একটিই আছে, অনেক নেই, সেই। রাখাল বলিল, তাহলে সে সারদাও তোমাকে ভুল বলেছে। আমি এমন কোনো অপরাধ করি নে যে দুশ্চিন্তায় বিছানায় পড়ে ছটপট করতে হয়। আমি শুই আর ঘুমোই, আমার জন্যে তোমাকে ভাবতে হবে না। সারদা কহিল, বেশ, আর ভাববো না, আপনার কথাই শুনবো। কিন্তু আমি বা কোন অপরাধ করেছি যার জন্যে ঘুমোতে পারি নে, সারা রাত জেগে কাটাই? সে তুমিই জানো। আপনি জানেন না? না, পৃথিবীতে কোথায় কার ঘুমের ব্যাঘাত হচ্ছে এ জানা সম্ভবও নয়, আর সময়ও নেই। সময় নেই না বলিয়া সারদা ক্ষণকাল নীরব থাকিয়া হঠাৎ হাসিয়া ফেলিল। বলিল, আচ্ছা দেবতা, আপনি এত ভীতু মানুষ কেন? কেন বলছেন না সারদা, হরিণপুরে তোমার যাওয়া হবে না? নতুন মার ইচ্ছে হয় তিনি যান, কিন্তু তুমি যাবে না, তোমার নিষেধ রইল। এইটুকু বলা কি এতই শক্ত? ইহার উত্তরে কি বলা উচিত রাখাল ভাবিয়া পাইল না। তাই কতকটা হতবুদ্ধির মতোই কহিল, তোমরা স্থির করেছ যাবে, খামকা আমি বারণ করতে যাব কিসের জন্যে? সারদা কহিল, কেবল এই জন্যে যে আপনার ইচ্ছে নয় আমি যাই, এই তো সবচেয়ে বড় কারণ দেবতা। না, কোনো একজনের খেয়ালটাকেই কারণ বলে না। তোমাকে নিষেধ করার আমার অধিকার নেই। সারদা কহিল, হোক খেয়াল, সেই আপনার অধিকার। বলুন মুখ ফুটে, সারদা, হরিণপুরে তুমি যেতে পাবে না? রাখাল মাথা নাড়িয়া জবাব দিল, না, অন্যায় অধিকার আমি কারো পরে খাটাই নে। রাগ করে বলছেন না তো? না, আমি সত্যিই বলছি। সারদা তাহার মুখের পানে চাহিয়া রহিল, তারপরে বলিল, না, এ সত্যি নয়, কোনো মতেই সত্যি নয়। আমাকে বারণ করুন দেবতা, আমি মাকে গিয়ে বলে আসি আমার হরিণপুরে যাওয়া হবে না, দেবতা নিষেধ করেছেন। ইহারও প্রত্যুত্তরে রাখাল মুড়ের মতো জবাব দিল, না, তোমাকে নিষেধ করতে আমি পারবো না, সে অধিকার আমার নেই।
সারদা বলিল, ছিল অধিকার, কিন্তু এখন এই কথাই বলবো যে চিরদিন কেবল পরের হুকুম মেনে মেনে আজ নিজে হুকুম করার শক্তি হারিয়েছেন। এখন বিশ্বাস গেছে ঘুচে, ভরসা গেছে নিজের পরে। যে লোক দাবি করতে ভয় পায়, পথের দাবি মেটাতেই তার জীবন কাটে। শুভাকাঙ্ক্ষিনী সারদার এই কথাটা মনে রাখবেন। এ তুমি কাকে বলছো? আমাকে? হ্যাঁ, আপনাকেই। রাখাল কহিল, পারি, মনে রাখবো, কিন্তু জিজ্ঞাসা করি তোমাকে বারণ করাই আমার লাভ কি? এ যদি বোঝাতে পারো, হয়তো এখনো তোমাকে সত্যিই বারণ করতে পারি। সারদা বলিল, স্বেচ্ছায় আপনার বশ্যতা স্বীকার করতে একজনও যে সংসারে আছে, এই সত্যিটা জানতেও কি ইচ্ছা করে না? জেনে কি হবে? সারদা তাহার মুখের প্রতি ক্ষণকাল চাহিয়া থাকিয়া বলিল, হয়তো কিছুই হবে না, হয়তো আমার সময় এসেছে বোঝবার। তবুও একটা কথা বলি দেবতা, অকারণে নির্মম হতে পারাটাই পুরুষের পৌরুষ নয়। রাখাল জবাব দিল, সে আমিও জানি, কিন্তু অকারণে অতি কোমলতাও আমার প্রকৃতি নয়। এই বলিয়া সে কিছুক্ষণ স্থির থাকিয়া অধিকতর রুক্ষ কণ্ঠে কহিল, দেখো সারদা, হাসপাতালে যেদিন তোমার চৈতন্য ফিরে এলো, তুমি সুস্থ হয়ে উঠলে, সেদিনের কথা মনে পড়ে কিছু? তুমি ছলনা করে জানালে তুমি অল্প শিক্ষিত, সহজ সরল পল্লী গ্রামের মেয়ে, নিঃস্ব ভদ্র ঘরের বউ। বললে, আমি না বাঁচালে তোমার বাঁচার উপায় নেই। তোমাকে অবিশ্বাস করিনি। সেদিন আমার সাধ্যে যেটুকু ছিল অস্বীকারও করিনি, কিন্তু আজ সেসব তোমার হাসির জিনিস, তাদের অবহেলায় ফেলে দিলে। আজ এসেছেন বিমলবাবু, ঐশ্বর্যের সীমা নেই যার। এসেছে তারক, এসেছেন নতুন মা, সেদিনের কিছুই বাকি নেই আর। এই ছলনার কি প্রয়োজন ছিল বলো তো? অভিযোগ শুনিয়া সারদা বিস্ময়ে অভিভূত হইয়া গেল। তারপরে আস্তে আস্তে বলিল, আমার কথাই মিথ্যে ছিল, কিন্তু ছলনা ছিল না দেবতা। সে মিথ্যেও শুধু মেয়ে মানুষ বলে, তার লজ্জা ঢাকতে। একেই যখন আমার চরিত্র বলে আপনিও ভুল করলেন, তখন আর আমি ভিক্ষে চাইব না। কাল মা আমাকে কিছু টাকা দিয়েছেন জিনিসপত্র কিনতে, আমার কিন্তু দরকার নেই। যে টাকাগুলো আপনি দিয়েছিলেন, সে কি ফিরিয়ে দেব? রাখাল কঠিন হইয়া বলিল, তোমার ইচ্ছে, কিন্তু পেলে আমার সুবিধা হয়। আমি বড়লোক নই সারদা, খুবই গরিব, সে তুমি জানো। সারদা বালিশের তলা হইতে রুমাল বাঁধা টাকা বাহির করিয়া গুনিয়া রাখালের হাতে দিয়া বলিল, তাহলে এই নিন। কিন্তু টাকা দিয়ে আপনার ঋণ পরিশোধ হয়, এত নির্বোধ আমি নই। তবু বিনা দোষে যে দণ্ড আমাকে দিলেন, সে অন্যায় আর একদিন আপনাকে বিঁধবে। কিছুতে পরিত্রাণ পাবেন না বলে দিল। রাখাল কহিল, আর কিছু বলবে? না। না, তাহলে যাই, রাত হয়েছে। প্রণাম করিতে গিয়া সারদা হঠাৎ তার পায়ের উপর মাথা রাখিয়া কাঁদিয়া ফেলিল। তারপরে নিজেই চোখ মুছিয়া উঠিয়া চাইল। চললুম, সারদা বলিল, আসুন। পথে বাহির হইয়া রাখাল ভাবিয়া পাইল না, এইমাত্র সে পুরুষের অযোগ্য যে সকল মান অভিমানের পালাসাঙ্গ করিয়া আসিল, সে কিসের জন্য? কিসের জন্য এইসব রাগারাগি কি করিয়াছে সারদা? তাহার অপরাধ নির্দেশ করাও যেমন কঠিন, তাহার নিজের জ্বালাও যে কোনখানে অঙ্গুলি সংকেত তেমনই শক্ত। রাখালের অন্তর আঘাত করিয়া তাহাকে বারে বারে বলিতে লাগিল, সারদা ভদ্র, সারদা বুদ্ধিমতী, সারদার মতো রূপ সহজে চোখে পড়ে না। সারদা তাহার কাছে কত যে কৃতজ্ঞ, তাহা বহুবার বহু প্রকারে জানাইতে বাকি রাখে নাই। পায়ের পরে মাথা পাতিয়া আজও জানাইতে সে ত্রুটি করে নাই। আরও একটা কি যেন সে বারংবার আভাস জানায়। হয়তো তাহার অর্থ শুধু কৃতজ্ঞতায় নয়, হয়তো সে আরো গভীর, আরো বড়, হয়তো সে ভালোবাসা।
রাখালের মনের ভিতরটা সংশয়ে দুলিয়া উঠিল। বহুদিন বহু নারীর সংস্পর্শে সে বহুভাবে আসিয়াছে, কিন্তু কোন মেয়ে কোন দিন তাহাকে দিতে চায়? কিন্তু কোন মেয়ে কোন দিন তাহাকে ভালোবাসিয়াছে এ বস্তু এমনই অভাবিত যে সে আজ প্রায় অসম্ভবের কোঠায় গিয়া উঠিয়াছে। আজ সেই বস্তুই কি সারদা তাহাকে দিতে চায়? কিন্তু গ্রহণ করিবে সে কোন লজ্জায়? সারদা বিধবা, সারদা নিন্দিত, কুল ত্যাগিনী। এ প্রেমে না আছে গৌরব, না আছে সম্মান। নিজেকে সে বুঝিয়া বলিতে লাগিল, আমি গরিব বলেই তো কাঙাল বৃত্তি নিতে পারিনি। অন্নাভাব হয়েছে বলে পথের উচ্ছিষ্ট তুলে মুখে পড়ব কেমন করে? এই হয় না, এ যে অসম্ভব। তথাপি বুকের ভিতরটাই কেমন যেন করিতে থাকে। তথায় কে যেন বারবার বলে, বাহিরের ঘটনায় এমনি বটে, কিন্তু যে অন্তরের পরিচয় সেই প্রথম দিন হইতে সে নিরন্তর পাইয়াছে, সে বিচারের ধারা কি ওই আইনের বই খুলিয়া মিলিবে? যে মেয়েদের সংসর্গে তাহার এত কাল কাটিল, সেখানে কোথায় সারদার তুলনা? অকপট নারীত্বের এত বড় মহিমা কোথায় খুঁজিয়া মিলিবে? অথচ সেই সারদাকেই আজ সে কেমন করিয়াই না অপমান করিয়া আসিল। বাসায় পৌঁছিয়া দেখিল ঝি তখনও আছে। একটু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুমি যাওনি এখনো? ঝি কহিল, না দাদা, ও বেলায় তোমার মোটে খাওয়া হয়নি, এবেলায় সমস্ত জোগাড় করে রেখেছি। পোয়াটাক মাংস কিনেও এনেছি, সব গুছিয়ে দিয়ে তবে ঘরে যাব। সকালে সত্যই খাওয়া হয় নাই। মাছি পড়িয়া বিঘ্ন ঘটিয়াছিল, কিন্তু রাখালের মনে ছিল না। ইতিপূর্বে এমন কতদিন হইয়াছে, তখন সকালের স্বল্পাহার রাত্রের ভুরি ভোজনের আয়োজনে এই ঝি পূর্ণ করিয়া দিয়াছে, নূতন নয়। অথচ তাহার কথা শুনিয়া রাখালের চোখ অশ্রু ভারাক্রান্ত হইয়া উঠিল। বলিল, তুমি বুড়ো হয়েছ নানি, কিন্তু মরে গেলে আমার কি দুর্দশা হবে বলো তো? জগতে আর কেউ নেই যে তোমার দাদাবাবুকে দেখবে। এই স্নেহের আবেদনে ঝির চোখেও জল আসিল। বলিল, সত্যি কথাই তো, কিন্তু বুড়ো হয়েছি, মরব না। কতদিন বলেছি তোমাকে, কিন্তু কান দাও না, হেসে উড়িয়ে দাও। এবার আর শুনবো না, বিয়ে তোমাকে করতেই হবে। দুদিন বেঁচে থেকে চোখে দেখে যাব, নইলে মরেও সুখ পাবো না দাদা। রাখাল হাসিয়া বলিল, তাহলে সে সুখের আশা নেই নানি? আমার ঘর বাড়ি নেই, বাপ মা আপনার লোক নেই, মোটা মাইনের চাকরি নেই, আমাকে মেয়ে দেবে কে? ইস, মেয়ের ভাবনা! একবার মুখ ফুটে বললে যে কত ঘন্টার সম্বন্ধ এসে হাজির হবে। তুমি একটা করে দাও না নানি। পারি নে বুঝি? আমার হাতে লোক আছে, তাকে কালি লাগিয়ে দিতে পারি। রাখাল হাসিতে লাগিল, বলিল, তা যেন দিলে, কিন্তু বউ এসে খাবে কি বলো তো? খাবে নাকি? ঝি রাগ করিয়া জবাব দিল, খাবি খেতে যাবে কিসের দুঃখে দাদা? গেরস্ত ঘরে সবাই যা খায় সেও তাই খাবে। তোমাকে ভাবতে হবে না, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সে ব্যবস্থা আগে ছিল নানি, এখন আর নেই। এই বলিয়া রাখাল পুনশ্চ হাসিয়া রান্নার ব্যাপারে মনোনিবেশ করিল। তার রান্না হয় কুকারে, শৌখিন মানুষ, ছোট বড় মাঝারি নানা আকারের কুকার। আজ রান্না চাপিল বড়টায়, 3-4টে পাত্রে নানাবিধ তরকারি এবং মাংস। অনেকদিন ধরিয়া একাজ করিয়া ঝি পাকা হইয়া গেছে, বলিতে কিছুই হয় না। ঠাই করিয়া খাবার পাত্র সাজিয়া দিয়া ঘরে ফিরিবার পূর্বে ঝি মাথার দিব্যি দিয়া গেল পেট ভরিয়া খাইতে। বলিল, সকালে এসে যদি দেখি সব খাওনি, পড়ে আছে, তাহলে রাগ করব বলে গেলুম। রাখাল বলিল, তাই হবে নানি, পেট ভরেই খাবো, আজ যাই করি, তোমাকে দুঃখ দেব না।
ঝি চলিয়া গেলে রাখাল ইজি চেয়ারটায় শুইয়া পড়িল। খাবার তৈরির প্রায় ঘন্টা 2 দেরি। এই সময়টা কাটাইবার জন্য সে একখানা বই টানিয়া লইল, কিন্তু কিছুতেই মন দিতে পারে না। মনে পড়ে সারদাকে, মনে পড়ে নিজের অকারণ অধীরতাকে। আপনাকে সংবরণ করিতে পারে নাই। অন্তরের ক্রোধ ও ক্ষোভের জ্বালা কদর্য রূঢ়তায় বারে বারে ফাটিয়া বাহির হইয়াছে। ছেলে মানুষের মতো বুদ্ধিমতী সারদার কিছুই বুঝতে বাকি নাই। এমনই করিয়া নিজেকে ধরা দিবার কি আবশ্যক ছিল? কি আবশ্যক ছিল নিজেকে ছোট করার? মনে মনে লজ্জার অবধি রহিল না। ইচ্ছা করিল আজিকার সমস্ত ঘটনা কোনো মতে যদি মুছিয়া ফেলিতে পারে। নিজের জীবনের যে কাহিনী সারদা আজও কাহাকে বলিতে পারে নাই, বলিয়াছে শুধু তাহাকে। সেই অকপট বিশ্বাসের প্রতিদান কি পাইল সে? পাইল শুধু অশ্রদ্ধা ও অকারণ লাঞ্ছনা। অথচ ক্ষতি তাহার কি করিয়াছিল সে? একটা কথারও প্রতিবাদ করে নাই সারদা, শুধু নিরুত্তরে সহ্য করিয়াছে। নিরুপায় রমণীর এই নিঃশব্দ অপমান এতক্ষণে ফিরিয়া আসিয়া যেন তাহাকে অপমান করিল। উত্তেজনায় চঞ্চল হইয়া রাখাল চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, থাক, আমার রান্না। এই রাত্রেই ফিরে গিয়ে আমি তার ক্ষমা চেয়ে আসব। তাকে স্পষ্ট করে বলবো, কোথায় আমার জ্বালা, কোথায় আমার ব্যথা ঠিক জানি না সারদা, কিন্তু যেসব কথা তোমাকে বলে গেছি সেসব সত্যি নয়, সে একেবারে মিথ্যে। কুকারের খাবার ফুটিতে লাগিল, ঘরের আলো জ্বলিতে লাগিল। গায়ের চাদরটা টানিয়া লইয়া সে দ্বারে তালা বন্ধ করিয়া পথে বাহির হইয়া পড়িল। এ বাটিতে পৌঁছতে বেশি বিলম্ব হইল না। সোজা সারদার ঘরের সম্মুখে আসিয়া দেখিল তালা ঝুলিতেছে, সে নাই। উপরে উঠিয়া সম্মুখেই চোখে পড়িল দোকানা চেয়ারে মুখোমুখি বসিয়া বিমল বাবু ও সবিতা। গল্প চলিতেছে। তাহাকে দেখিয়া একটু বিস্মিত হইয়া প্রশ্ন করিলেন, তুমি কি এতক্ষণ এ বাড়িতেই ছিলে রাজু? না মা, বাসায় গিয়েছিলাম। বাসা থেকে আবার ফিরে এলে কেন? রাখাল চট করিয়া জবাব দিতে পারিল না। পরে বলিল, একটু কাজ আছে মা, ভাবলাম তারকের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, একবার দেখা করে আসি। কাল তো আর সময় পাওয়া যাবে না। না, আমরা সকালেই রওনা হব। বিমলবাবু বলিলেন, তারক কি ফিরেছে? সবিতা কহিলেন, না। ছেলেটা কি যে এত আমাদের জন্য কিনছে আমি ভেবে পাইনে। বিমলবাবু এ কথার জবাব দিলেন, বলিলেন, সে জানে তার অতিথি সামান্য ব্যক্তি নয়, তার মর্যাদার উপযুক্ত আয়োজন তার চাই। সবিতা হাসিয়া কহিলেন, তাহলে তার উচিত ছিল তোমার কাছে ফদ্দ লিখিয়ে নিয়ে যাওয়া। শুনিয়া বিমলবাবু হাসিলেন, বলিলেন, আমার ফদ্দ তার সঙ্গে মিলবে কেন নতুন বউ? ও যার যা আলাদা, তবেই মন খুশি হয়। এই আলোচনায় রাখাল যোগ দিতে পারিল না। হঠাৎ মনের ভিতরটা যেন জ্বলিয়া উঠিল। খানিক পরে নিজেকে একটু শান্ত করিয়া জিজ্ঞাসা করিল, সারদাকে তো তার ঘরে দেখলাম না নতুন মা। সবিতা বলিলেন, আজ কি তার ঘরে থাকবার জো আছে বাবা? তারক খাবে। বামুন ঠাকুরকে সরিয়ে দিয়ে সে দুপুরবেলা থেকেই একরকম রাঁধতে লেগেছে। কত কি যে তৈরি করছে তার ঠিকানা নেই। বিমলবাবু বলিলেন, সে আমাকেও যে খেতে বলেছে নতুন বউ। তোমারও নেমন্তন্ন নাকি? হ্যাঁ, তুমি তো কখনো খেতে বললে না, কিন্তু সে আমাকে কিছুতেই যেতে দিলে না। আজ তাই বুঝি বসে আছো এতক্ষণ? আমি বলি, বুঝি আমার সঙ্গে কথা কইবার লোভে, বলিয়া সবিতা মুখ টিপিয়া হাসিলেন। বিমলবাবু হাসিয়া বলিলেন, মিথ্যে কথা ধরা পড়ে গেলে খোঁটা দিতে নেই নতুন বউ, ভারী পাপ হয়। রাখাল মুখ ফিরিয়া লইল। এই হাস্য পরিহাসে আর একবার তাহার মনটা জ্বলিয়া উঠিল। সবিতা জিজ্ঞাসা করিলেন, সারদা তোমাকে খেতে বলেনি রাজু? না, না মা। সবিতা অপ্রতিভ হইয়া কহিলেন, তাহলে বুঝি ভুলে গেছে। এই বলিয়া তিনি নিজেই সারদাকে ডাকিতে লাগিলেন। সে আসিলে জিজ্ঞাসা করিলেন, আমার রাজুকে খেতে বলনি সারদা? না মা, বলিনি। কেন বলনি? মনে ছিল না বুঝি? সারদা চুপ করিয়া রহিল। সবিতা বলিলেন, মনে ছিল না রাজু, কিন্তু এ ভুল অন্যায়।
রাখাল কহিল, মনে না থাকা দুর্ভাগ্য হতে পারে নতুন মা, কিন্তু তাকে অন্যায় বলা চলে না। সারদা আমাকে জিজ্ঞাসা করলেন বাসায় ফিরে গিয়ে, এখন বুঝি আপনাকে রাঁধতে হবে? বললাম হ্যাঁ। প্রশ্ন করলেন তারপর খেতে হবে? বললাম হ্যাঁ। কিন্তু এর পরেও আমাকে খেতে বলার কথা ওর মনেই এলো না। কিন্তু এটা জেনে রাখবেন নতুন মা, এ মনে না থাকা ন্যায় অন্যায়ের অন্তর্গত নয়, চিকিৎসার অন্তর্গত। এই বলিয়া রাখাল নিরস হাস্যে তীক্ষ্ণ বিদ্রুপ মিশাইয়া জোর করিয়া হাসিতে লাগিল। সবিতা কি বলিবেন ভাবিয়া পাইলেন না। সারদা তেমনি নিঃশব্দে দাঁড়াইয়া রহিল। রাখাল মনে মনে বুঝিল অন্যায় হইতেছে, তাহার কথা মিথ্যা না হইয়াও মিথ্যার বেশি দাঁড়াইতেছে, তবুও থামিতে পাইল না। বলিল, তারক এখানে এলেও আমার সঙ্গে দেখা করে না। সারদা বলেন তার সময় অভাব। সত্যি হতেও পারে, তাই সময় করে আমি দেখা করতে এলাম, খেতে আসিনি নতুন মা। একটু থামিয়া বলিল, সারদার হয়তো সন্দেহ আমাকে তারক পছন্দ করে না, আমার সঙ্গে খেতে বসা তার ভালো লাগবে না। দোষ দিতে পারি না মা, তারক এখানে অতিথি, তার সুখ সুবিধেই আগে দেখা দরকার। সারদা তেমনি নির্বাক। সবিতা ব্যাকুল হইয়া বলিলেন, তারক অতিথি, কিন্তু তুমি যে আমার ঘরের ছেলে রাজু। আমি অসুবিধে কার ঘটাতে চাইনি, যার যা ইচ্ছে করুক, কিন্তু আমার ঘরে আমার কাছে বসে আজ তুমি খাবে। রাখাল মাথা নাড়িয়া অস্বীকার করিল, না সে হয় না। কহিল, আমার বুড়ো নানি বেঁচে থাক, আমার কুকার অক্ষয় থাক, তা সিদ্ধ রান্নায় আমার অমৃত, বড় ঘরের বড় রকমের খাওয়ায় আমার লোভ নেই নতুন মা। সবিতা বলিলেন, লোভের জন্যে বলিনে রাজু, কিন্তু না খেয়ে আজ যদি তুমি চলে যাও, দুঃখের আমার সীমা থাকবে না, এ তোমাকে বলল। অপরাধ ঢের বেশি বাড়িয়া গেল। রাখাল নির্মম হইয়া কহিল, বিশ্বাস হয় না নতুন মা, মনে হয় এ শুধু কথার কথা, বলতে হয় তাই বলা। কে আমি যে আমি না খেয়ে গেলে আপনার দুঃখের সীমা থাকবে না? কার জন্যই আপনার দুঃখবোধ নেই? এই আপনার প্রকৃতি। দুঃসহ বিস্ময় সবিতার মুখ দিয়া শুধু বাহির হইল, বলো কি রাজু? কেউ বলে না বলেই বললাম নতুন মা, আপনার সৌজন্য সহৃদয়তা, আপনার বিচার বুদ্ধির তুলনা নেই। আর্তের পরম বন্ধু আপনি, কিন্তু দুঃখীর মা আপনি নয়। দুঃখবোধ শুধু আপনার বাইরে ঐশ্বর্য, অন্তরে ধন নয়। তাই যেমন সহজে গ্রহণ করেন, তেমনি অবহেলায় ত্যাগ করেন, আপনার বাধে না। বিমলবাবু বিস্ময় বিস্ফারিত চোখে স্তব্ধভাবে চাহিয়া রহিলেন। রাখাল বলিল, আপনি আমার অনেক করেছেন নতুন মা, সে আমি চিরদিন মনে রাখব, কেবল মুখের কথা দিয়ে নয়, দেহ মনের সমস্ত শক্তি দিয়ে। আপনার সঙ্গে আর বোধ করি আমার দেখা হবে না, হয় এই ইচ্ছাও নেই। কিন্তু নিজের যদি কিছু পুণ্য থাকে, তার বদলে ভগবানের কাছে প্রার্থনা জানাই, এবার যেন আপনাকে তিনি দয়া করেন। অজানার মধ্যে থেকে জানার মধ্যে এবার যেন তিনি আপনাকে স্থান দেন। শেষের দিকে হঠাৎ তাহার গলাটা ধরিয়া আসিল। সবিতা একদৃষ্টে তাহার প্রতি চাহিয়াছিলেন। কথা শুনিয়া রাগ করিলেন না, বরং গভীর স্নেহের সুরে বলিলেন, তাই হোক রাজু, ভগবান যেন তোমার প্রার্থনায় মঞ্জুর করে, আমার অদৃষ্টে যেন তাই ঘটতে পায়। চললাম নতুন মা। সবিতা উঠিয়া আসিয়া তাহার একটা হাত ধরিয়া বললেন, রাজু, কিছু কি হয়েছে বাবা? কিভাবে নতুন মা? এমন কিছু যা তোমাকে আজ এমন চঞ্চল করেছে? তুমি তো নিষ্ঠুর নও, কটু কথা বলা তো তোমার স্বভাব নয়। প্রত্যুত্তরে রাখাল হেঁট হইয়া শুধু তাহার পায়ের ধুলা লইল, আর কিছু বলিল না। চলিতে উদ্যত হইলে বিমলবাবু বলিলেন, রাজু, বিশেষ পরিচয় নেই দুজনের, কিন্তু আমাকে বন্ধু বলেই যেন। রাখাল ইহারও জবাব দিল না, ধীরে ধীরে নিচে চলিয়া গেল। কালকের মতো আজও সিঁড়ির কাছে দাঁড়াইয়া ছিল সারদা। কাছে আসিতেই মৃদু কণ্ঠে কহিল, দেবতা, কি চাও তুমি? বলেছিলেন অনেক সারদার মধ্যে আমিও একজন, হয়তো আপনার কথাই সত্যি। সে আমি জানি। সারদা বলিল, নানাভাবে দয়া করে আমাকে বাঁচিয়েছিলেন বলেই আমি বেঁচেছিল।
আপনি অনেকের অনেক করেন, আমারও করেছিলেন, তাতে ক্ষতি আপনার হয়নি। বেঁচে যদি থাকি এইটুকুই কেবল জেনে রাখতে চাই। রাখাল এ প্রশ্নের উত্তর দিল না, নীরবে বাহির হইয়া গেল। ধন্যবাদ এতক্ষণ ধরে উপন্যাসটির 15 নম্বর অংশটি ধৈর্য সহকারে শোনার জন্য। এখানেই উপন্যাসের সমাপ্তি বলবো এইভাবেই যে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবিতকালে এই 15 নম্বর অংশ পর্যন্ত উপন্যাসটি লিখতে পেরেছিলেন। কিন্তু উপন্যাসটির আরও পরিচ্ছেদ আছে, কিন্তু উপন্যাসটি সম্পূর্ণ শেষ করেছিলেন রাধা রানী দেবী। আমরা এই শেষের পরিচয় উপন্যাসের পরবর্তী অংশগুলো যেগুলি পাঠ করব শুনব সেইগুলি রাধারানী দেবীর লেখা। তবে শরৎচন্দ্রের শেষের পরিচয়ের উপন্যাসটি সম্পূর্ণ রূপ তাতে ফুটে উঠেছে। ধন্যবাদ। চ্যানেলটির সমস্ত ধরনের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, তারাও যেন উপকৃত হতে পারে। ধন্যবাদ।